সেই সঙ্গে বলা হয়েছে আইনি নিরাপত্তা নিশ্চয়তারও এরপরেই মূলত তাদেরকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছিল এই জাতীয় সংসদ ভবনে। যে এটা সাপ বেজির খেলার মতো এমন ভয়াবহ। এদিকে আজ সংসদ ভবনের বাহিরে জামাতের আক্রমণে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। বিএনপির অসংখ্য এমপির খারাপ অবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর তুপের মুখে পড়ে অন্যদিকে দেশ উত্তাল হয়েছে। সংসদে প্রতিদিন পাশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। আজও 2 বেলা বসবে অধিবেশন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। আনুষ্ঠানিকভাবে আজকের অধিবেশন এবং এটি কিন্তু আজকের 2 সেশন, অর্থাৎ বিকেলেও আরেকটি সেশন রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। সকালে এর আগে অনেকেই প্রবেশ করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে কদিন থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা নাটকীয়তা। সংসদে এ নিয়ে সরকারি ও বিরোধী দলের নেতাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক সত্ত্বেও সমাধানের উপায় মিলছে না। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা গণভোট, গুম প্রতিরোধ সহ গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ বাতিল হওয়ার পথে। একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগেই, এখন রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো? বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যপট তৈরি হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে জামাত বিএনপি ভয়ানক উত্তেজনা। সংসদে দাঁড়িয়ে সরাসরি জামাতকে রাজাকার বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে সংসদ বয়কট করে বের হয়ে গেল জামাত। এর মধ্যে 12 তারিখে সারা দেশে হরতালের ডাক দিয়েছে জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট। সারা দেশেই হরতালের ডাক দিয়েছে জামাত এবং এনসিপির কর্মীরা। এবং আজকে সংসদের উত্তেজনা বাহিরেও বিরাজ করছে। সংসদের মধ্যে যেইভাবে জামাত এবং বিএনপির এমপিদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়, ঠিক তেমনি কিন্তু জামাত এবং বিএনপির কর্মীদের মধ্যে নতুন একটা উত্তেজনা হয় এবং ভয়াবহ একটি ঘটনা ঘটে আজকে সংসদ ভবন এলাকায়। আপনারা দেখতে পারবেন সর্বশেষ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিএনপির আরও অসংখ্য এমপিরা বিপদের মুখে পড়েছে এবং জামাতের অনেক এমপিরাও সেই রাজপথে অবস্থান করছে। অনেকের বক্তব্যের মাধ্যমে আপনাদের সামনে সবকিছু ধারাবাহিকলি ক্লিয়ার করব। সংসদে প্রতিদিন পাশ হচ্ছে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ। আজও 2 বেলা বসবে অধিবেশন। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের ভাগ্য নির্ধারণ চলছে গত কয়েকদিন। আজকেও সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে আলোচনা হবে। বেশ কয়েকটি বিল আকারে আজকে উত্থাপিত হবে সংসদে। একটু পরে 10:30 নাগাদ শুরু হবে আনুষ্ঠানিকভাবে আজকের অধিবেশন এবং এটি কিন্তু আজকের 2 সেশন, অর্থাৎ বিকেলেও আরেকটি সেশন রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা দেখছি সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। সকালে এর আগে অনেকেই প্রবেশ করেছেন। গত 2 দিন যাবৎ সকাল বিকেল 2 সেশনে মূলত সংসদ অধিবেশন সেটি চলছে। আমরা জানি যে 12 তারিখের মধ্যে আসলে এই 133 অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সংসদে, না হলে আসলে অটোমেটিক্যালি এই যেগুলো আসলে উত্থাপিত হবে না সেগুলো ল্যাপস বা বাতিল হয়ে যাবে, যার ফলে কিন্তু সেই বাধ্যবাধকতা রয়েছে। 9 তারিখের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বলা হয়েছে যাতে করে বিল আকারে উত্থাপন করে। সেই কাজই কিন্তু আসলে এখন চলছে। এর আগে 133টা অধ্যাদেশ কিন্তু আসলে এখানে উত্থাপন করা হচ্ছে, আইনমন্ত্রী উত্থাপন করেছেন, যার মধ্যে আমরা জানি যে 20টি বাদে বাকি 113টি অধ্যাদেশই কিন্তু আসলে সরকারের তরফ থেকে বলা হয়েছে, অর্থাৎ সরকারি দলের তরফ থেকে বলা হয়েছে যে এইগুলো তারা রাখতে চান এবং এর বাইরে 16টি অধ্যাদেশ পরবর্তীতে যাচাই বাছাইয়ের জন্য এবং 4টি একেবারেই বাতিল করার জন্য আবেদন করা হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলবে। এবং আজকে যদি বলি, আজকে শুরুতেই প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরবর্তীতে মন্ত্রীদের জন্য যে নির্ধারিত প্রশ্ন ও জিজ্ঞাসা উত্তর রয়েছে সেখানে তারা উত্তর দিবেন। 71 বিধিতে মনোযোগ আকর্ষণে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করবেন, সংসদ সদস্যরা উত্তর দেবেন এবং এরই পরেই কিন্তু আসলে যেই আইন প্রণয়নের যে ধারাবাহিকতা সেগুলো কিন্তু আসলে থাকবে। এবং যেটি এর আগে বলা হয়েছে যে যেহেতু একেবারেই সময় সংক্ষেপ রয়েছে, যার ফলে কিন্তু আগামীকাল বৃহস্পতিবারও 2 সেশনে সংসদ অধিবেশন চলবে। প্রয়োজন হলে শুক্রবারও সংসদ অধিবেশন বসতে পারে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। সব মিলে কিন্তু যেহেতু 12 তারিখ পর্যন্ত মধ্যে বাধ্যবাধকতা রয়েছে, যার ফলে কিন্তু আসলে এই 2 সেশনে সংসদ অধিবেশন বসছে। একটি দল যার জন্ম রাষ্ট্রের জন্মের আগেই, এখন রাষ্ট্রই তাকে নিষিদ্ধ করছে। ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে, নাকি নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলো? বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন এক দৃশ্যপট তৈরি হয়েছে, যেখানে ইতিহাস, আইন আর আবেগ এসে দাঁড়িয়েছে মুখোমুখি। যে দলটি একসময় এই ভূখণ্ডের জন্মের আগেই স্বপ্ন বুনেছিল, যে দলটির নাম শুনলেই স্বাধীনতার গল্প জেগে ওঠে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ নিষিদ্ধতার খাতায় নাম লিখিয়েছে।
ঘটনাটি শুধু একটি দলের নিষিদ্ধ হওয়া নয়, বরং এটি রাষ্ট্র, রাজনীতি আর জনগণের সম্পর্কের এক জটিল অধ্যায়। ঘটনার শুরুটা যেন গল্পের মতোই। 5ই আগস্ট ক্ষমতার পালাবদল হয় জনগণের চাপের মুখে পড়ে। দেশ ছাড়েন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র চালানোর জন্য গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। সেই অন্তর্বর্তী সরকারের সময় এক প্রজ্ঞাপন জারি হলো, যেখানে বলা হলো আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। যুক্তি হিসেবে তুলে ধরা হলো সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ করে 2009 সালের আইনের ধারা 18(1)। এই ধারার ভাষা খুবই স্পষ্ট। রাষ্ট্র যদি মনে করে কোনো সংগঠন দেশের নিরাপত্তার জন্য হুমকি, তবে তার কার্যক্রম নিষিদ্ধ করা যায়। কিন্তু এখানে প্রশ্নটা আইন নয়, প্রয়োগ। কারণ এই প্রজ্ঞাপনে একটি বড় ফাঁক ছিল। নিষিদ্ধ করা হলো ঠিকই, কিন্তু কেউ যদি সেই নিষেধাজ্ঞা ভাঙে তার জন্য কি শাস্তি তা বলা হয়নি। যেন দরজায় তালা লাগানো হয়েছে, কিন্তু চাবিটা কোথায় তা কেউ জানে না। ফলে বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এরপর আসে সংসদের পালা। বাংলাদেশের সংবিধান খুবই কৌশলী। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা কোনো অধ্যাদেশ সংসদ বসার 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আইন নিজেই হারিয়ে যেতে পারে। এই সময়সীমা সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ একটি বিশেষ কমিটি গঠন করল। তারা বসে দেখল কোন অধ্যাদেশ টিকবে, কোনটা টিকবে না। এই কমিটি এখন সুপারিশ করছে সেই পুরনো অধ্যাদেশকে সংশোধন করে আইন হিসেবে পাশ করা হোক। এখানেই গল্পের মোড়। কারণ সংশোধনের কথাটা যতটা সরল শোনায়, বাস্তবে তো অনেক গভীর। সূত্র বলছে এবার শুধু নিষিদ্ধ নয়, বরং নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তির ব্যবস্থাও যুক্ত হতে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি আওয়ামী লীগের নামে মিছিল করে, পোস্টার লাগায়, এমনকি অনলাইনে প্রচারণাও চালায়, তাহলেও আইনের মুখোমুখি হতে হবে। মানে এই বিএনপি সরকার আরও কঠিন হচ্ছে আওয়ামী লীগ দলের উপরে। এই যেন রাজনীতির ময়দানে নতুন খেলার নিয়ম। আগে যেখানে প্রতিপক্ষকে ভোটে হারাতে হতো, এখন সেখানে আইনই প্রতিদ্বন্দ্বীকে মাঠের বাইরে রাখবে। এখানে এসে অনেকেই প্রশ্ন করছেন, এটা কি আইন প্রয়োগ নাকি রাজনীতির নতুন কৌশল? বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা খুবই সংবেদনশীল বিষয়। কারণ রাজনীতি মানে শুধু দল নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে লাখো মানুষের বিশ্বাস, পরিচয় আর আবেগ। এই জায়গায় রাষ্ট্র যদি হস্তক্ষেপ করে, তাহলে সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, বরং সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইতিহাসও এই জায়গায় খুব সহানুভূতিশীল নয়। অতীতে দেখা গেছে কোনো দলকে নিষিদ্ধ করলে তা অনেক সময় উল্টো সহানুভূতি পায়। নিষিদ্ধ হওয়া দলটি নিজেদের ভিকটিম হিসেবে তুলে ধরে, আর জনগণের একাংশ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ফলে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের রয়েছে দীর্ঘ ইতিহাস এবং বিস্তৃত তৃণমূলের ভিত্তি। এমন একটি দলকে হঠাৎ করে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হলে তাদের সমর্থকরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি চুপ করে বসে থাকবে, নাকি অন্য কোনো পথে নিজেদের উপস্থিতি জানান দেবে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার ব্যবস্থা। অনেক বিশ্লেষক বলছেন, যদি কোনো দলের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তাহলে সেটি আদালতের মাধ্যমে প্রমাণ হওয়া উচিত। আদালত যদি রায় দেয়, তখন নিষিদ্ধ করা বা অন্য ব্যবস্থা নেওয়া সহজেই গ্রহণযোগ্য হয়। কিন্তু সরাসরি নির্বাহী বা আইন প্রণয়ন প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করলে সেখানে প্রতিহিংসার অভিযোগ ওঠার সুযোগ থাকে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব থেকে ভয়াবহ পতন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, এবং সব থেকে ভয়াবহ পরিণতি হবে জনাব তারেক রহমানের বর্তমান প্রধানমন্ত্রী। আমি এই কথাটা তারেক রহমান ক্ষমতায় আসার পরেও বলেছি, আগে থেকে বলেছি যে তারেক রহমান একাধিক জঘন্য কাজ করবেন, যার কারণে বাংলাদেশের মানুষ খুব দ্রুত তার উপর ক্ষুব্ধ হবে। ইতিমধ্যে গত 19 মাসের শাসনামলে বিএনপির যে অপকর্ম তা দেখে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর যা হোক না কেন বিএনপিকে দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই সম্ভব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে বিএনপির চরিত্র কখনো পরিবর্তন হবে না। এরা চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী থেকে কখনোই বের হয়ে জনকল্যাণমূলক, জনবান্ধব রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলা বিস্ফোরণের জন্ম হয়েছে, যতগুলা বিষাক্ত কার্যক্রম হয়েছে, যতগুলা জঘন্য ইতিহাস সৃষ্টি হয়েছে, যতবার ইতিহাস বিকৃত করা হয়েছে, প্রত্যেকটা করেছে বিএনপির শাসনামলে হয়েছে। এই কথা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না, এইটা সবাই জানে।
আওয়ামী লীগের 17 বছরের, 16 বছরের কিংবা 15 বছরের যাই বলেন না কেন, এই দীর্ঘ শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন হয়েছে, এইগুলা কি আপনারা কি অস্বীকার করতে পারবেন? এই উন্নয়নগুলা তো শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান ছিলেন বিধায় উন্নয়নগুলা হয়েছে, তাই তো? এটা তো অন্ধেও বিশ্বাস করে, অস্বীকার করতে পারবে না। পাগলেও বিশ্বাস করে, কিন্তু বিএনপি বিশ্বাস করে না। বিএনপি সব সময় প্রথম হতে চায়। তারা স্বাধীনতার প্রথম ঘোষক, তারা হতে চায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তারা হতে চায় বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। এটা নিয়ে ব্যারিস্টার নিঝুম মজুমদার ভাইয়ের একটা ভিডিও চমৎকার ভাবে উনি তুলে ধরেছেন। বিএনপি মূলত কোনো কিছুতেই প্রথম না, কিন্তু এই যে প্রথম হবার প্রবণতা তাদের মধ্যে সবসময় আমরা দেখেছি, এইটা বিএনপিকে দীর্ঘমেয়াদে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিএনপি ধ্বংস হবে। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভয়াবহ, সব থেকে জঘন্য পতন হবে বিএনপির। দুইটা সংবাদের ছোট্ট অংশ আপনারা দেখেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল এবং খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল সংসদে পাশ হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আরো 14 অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ হয়েছে। এইটা আপনাদের অনেকের চোখে খুব স্বাভাবিক ঘটনা মনে হতে পারে, বাট আমার চোখে স্বাভাবিক কোনো ঘটনা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল এবং খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল, এই দুইটা পাশ হয়েছে কেন জানেন? প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হবে। এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিতে পারেন কিংবা নাও হতে পারে, অনেকে বলতে পারেন, বাট আমার কাছে মনে হচ্ছে এবং আমি তথ্য পেয়েছি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হবে এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম যেটা খুলনাতে সেটা পরিবর্তন করা হবে। এখন অবৈধ ইউনূস সরকার একটি সাজানো নির্বাচনের মাধ্যমে একটি তথাকথিত বৈধ সরকারকে বসিয়ে বিদায় নিয়েছে, কিন্তু তাদের এক্সটেনশন তারেক রহমানের ঘাড়ে দিয়ে গেছে বড় ধরনের বোঝা এবং প্রশ্ন। যেমন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে কি ইউনূস সরকার গুম করেছে? না হলে তার কোনো খোঁজ নেই কেন বিগত 18 মাসেও? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একটি নজিরবিহীন ঘটনার সম্মুখীন হয়েছে দেশবাসী। দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী রহস্যজনকভাবে নিখোঁজ গত 18 মাস যাবত। ইউনূস সরকারের আমলে যার সন্ধান পাওয়া যায়নি, তার খোঁজ খবর নিতে তারেক রহমানের সরকারও বেশি আগ্রহী নয়। সংসদে দাঁড়িয়ে সংসদ নেতা হিসাবে তারেক রহমান বলে দিলেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অথচ আমরা জানি যে ডেপুটি স্পিকার এখন কারাবন্দী। কিন্তু স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এক এক সময়ে এক এক রকম খবর প্রকাশিত হচ্ছে। অর্থাৎ একদিকে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের কোনো খোঁজ নেই, অজ্ঞাত স্থান থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান বলেও আমরা জানতে পারি। এসব সবই আমরা জানতে পারি কিভাবে? দেশের ভেতর ইউনূসের প্রোপাগান্ডা সচিব নিয়ন্ত্রিত, মানে সেই ডাস্টবিন শফিক নিয়ন্ত্রিত মিডিয়ায় প্রকাশিত সংবাদ থেকে। কিন্তু এই পুরো সময়কালে এবং পরবর্তী 1.5 বছরে তার প্রকৃত অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিয়ে। 2025 সালের জানুয়ারিতে সরকারি সূত্র নিশ্চিত করেছিল যে ডক্টর শিরীন শারমিন গোয়েন্দা নজরদারিতে আছেন এবং রাজধানীর একটি অভিজাত এলাকায় আত্মগোপন করে আছেন। এই তথ্য যদি সত্য হয়, তাহলে প্রশ্ন জাগে ইউনূস সরকার তার অবস্থান সম্পর্কে অবহিত ছিল কিনা, থাকলে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কিনা, নাকি তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। আর যদি অবহিত ছিল, মানে অবহিত যদি থাকেই, তাহলে তাকে কেন আইনের আওতায় আনা হয়নি বা তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি? যিনি টানা 4 মেয়াদে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, যিনি সংবিধানের সুপ্রতিষ্ঠিত রীতি অনুযায়ী রাষ্ট্রের 3য় উচ্চতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন, তার হঠাৎ অন্তর্ধান কোনো সাধারণ রাজনৈতিক বিষয় হতে পারে না। এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার চরম উদাহরণ। কিংবা জুলাইতে যে একটি সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে এবং ক্ষমতা দখলের পরে পূর্ববর্তী সরকারের সবাইকে যে এলিমিনেট করার চেষ্টা ছিল, সেটাই প্রমাণ করে, মানে সরকারকে উৎখাত করা হচ্ছে। তখন ডক্টর শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে ছিলেন, যে কথা আমরা বললাম একটু আগে। সেদিন তার সরকারি বাসভবনে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতার মধ্যে তিনি কোনো প্রোটোকল ছাড়াই স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে যান বলে খবর বেরোয়। এরপর থেকে তার অবস্থান নিয়ে শুরু হয় নীরবতা। 27 দিন পর 2রা সেপ্টেম্বর তিনি অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু সেই পদত্যাগপত্র কোথা থেকে পাঠানো হয়েছে, কোন পরিবেশে তিনি ছিলেন, কোন শর্তে, তা আজও অজানা। সরকার পরিবর্তনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা দায়ের করা হয় একাধিক, সবগুলোই হত্যা মামলা।
রংপুরে এক হত্যা মামলায় তাকে আসামি করা হয়, যেখানে অভিযোগ করা হয় তার নির্দেশে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, কিন্তু 1 বছরেরও বেশি সময়। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।